আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টোয়েন্টির শেষ ওভারে মুস্তাফিজুর রহমানকে বল দেন নাই লিটন দাস। এই বলটা দিছিলেন সাইফুদ্দিনকে। এখন মুস্তাফিজ যখন দলে থাকেন, সাধারণত আমাদের দলের ক্যাপ্টেনরা চোখ বুঝে শেষ ওভারটা মুস্তাফিজের হাতে দেন। আর আমাদের আসলে ডেথ ওভারে বল করার বোলার ওই একজনই। ম্যাচ শেষে লিটনকে এটা জিজ্ঞেস করা হয়েছে যে এটা উনি কেন করলেন। উনি বলছেন যে সাইফুদ্দিনের মতো যারা ম্যাচ কম পায় তাদের আসলে এই সিচুয়েশন গুলোতে কেমন করে সেটা দেখাটা আমার দরকার, আবার ওদেরও এই সিচুয়েশন গুলো ফেস করার দরকার। আর আমার মুস্তাফিজ কেমন ওটা তো আমি জানি। এই আমার মুস্তাফিজ শব্দটা অনেককে মুগ্ধ করছে, অনেককে। আমি দেখলাম যে ফেসবুকে অনেকেই লিখতেছেন যে লিটন কি সুন্দর আমার মুস্তাফিজ শব্দটা ব্যবহার করলো। ইভেন আমি যে ছোট্ট প্রতিষ্ঠানটা আমরা চালাই, ওখানে এটা নিয়ে দেখলাম একটা আলাদা স্টোরিও করছে আমাদের ছেলে পেলে, যে আমার মুস্তাফিজ। এখন এই আমার মুস্তাফিজ ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। যে লিটন মুস্তাফিজ হচ্ছে ছোটবেলার বন্ধু। ঘটনাচক্রে দুজন দুই বঙ্গের, কিন্তু ওরা একেবারে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে একসঙ্গে খেলতেছে, ওদের আন্তর্জাতিক ক্রিকেটের শুরু একসঙ্গে। আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হয় যে এই দুটো ছেলেকে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা এক সময় ভবিষ্যৎ বলে স্বপ্ন দেখতেন। এখন ভবিষ্যৎটা আসলে কতদূর সত্যি হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আর একই সঙ্গে আলোচনা করব যে কি কাকতালীয় ভাবে সেই দুটো ছেলে সত্যি সত্যি আমার মুস্তাফিজ আমার লিটনের মতো করে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় প্রতীকে পরিণত হয়েছে। আপাতত এটুকু আমরা বলতে পারি। এই জিনিসটা একটু আলোচনা করব। লিটন আর মুস্তাফিজের সম্ভবত শুরু একসঙ্গে আন্ডার 19-এ। মুস্তাফিজ তো যদিও র প্রসেসে আসছে, কিন্তু ওই এজ লেভেল ক্রিকেট খেলছে, আন্ডার 19 খেলছে। আর লিটন তো একেবারে পারফেক্ট সিস্টেম থেকে আসছে, বিকেএসপি হয়ে আসছে, ফলে সে সবগুলো এজ লেভেলই খেলছে। আন্ডার 19-এ ওরা একসঙ্গে খেলছে। ওই ব্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল। সৌম্য, লিটন, মুস্তাফিজ আরো অনেকগুলো ছেলে পেলে ছিল ওই ব্যাচে, যার কেউ কেউ দু একটা ম্যাচ খেলছে, খুব বেশি লম্বা করতে পারে নাই ক্যারিয়ারটা। তবে এর মধ্যে মুস্তাফিজ আর লিটনকে নিয়ে একটু বেশি আশাবাদ ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুজনের শুরুটা কিন্তু খুবই কাকতালীয় ভাবে প্রায় একই সময়। দুজন তো জাতীয় দলের ডাক পাইছে প্রত্যেকে, সব ফরম্যাটে একসঙ্গে। কিন্তু অভিষেকটা হয়েছে টেস্ট আর টি20-তে আলাদা আলাদা ম্যাচে, ওয়ানডেতে একই ম্যাচে অভিষেক হচ্ছে। দুজনের শুরুটা একটু ভিন্ন ধরনের হলো। লিটন হচ্ছে শুরুর বহু আগে থেকে, লিটনের অভিষেকের বহু আগে থেকে লিটনকে নিয়ে প্রচুর হইচই ছিল। লিটনের অভিষেকটা আমি দিব্যি মনে করতে পারি। লিটনের সেই অভিষেক ম্যাচ হলো ফতুল্লাহ ইন্ডিয়ার বিপক্ষে। ওই ম্যাচ শুরুর আগে আমরা প্রেস কনফারেন্সে মাশরাফি আমাকে ফোন দিছিল যে প্রেস বক্সে আসেন নাকি। আমি বললাম আসি। বললো থাকেন, আসতেছি, ছেলেটা ব্যাটিং দেখবো। মাশরাফি লিটনকে নিয়ে এত এক্সাইটেড ছিল। মাশরাফি এর আগের 4-5 বছর ধরে আমাদের আক্ষরিক অর্থে কান পচায় ফেলতো লিটন লিটন বলে। মানে ও তো সব তরুণ তারকাদের নিয়েই খুব আশাবাদী ছিল, তার মধ্যে লিটন ওর জন্য একটা বিশেষ ব্যাপার ছিল, যে লিটন একটা বড় ব্যাপার হবে, ক্লাসি ব্যাটসম্যান। টুকটাক লিটনের খেলা আমরা যা দেখছি আমরাও মুগ্ধ ছিলাম, কিন্তু মাশরাফির মতো অবসেসড ছিলাম না। মাশরাফি লিটনে অবসেসড ছিল, একদম একদম অবসেসড ছিল। ফলে বোঝেন ওই সময় সে ফতুল্লায় গিয়ে ইন্ডিভিজুয়াল ভাবে খেলা দেখতে চলে গেছে, টেস্ট দেখতে চলে গেছে। এবং লিটনের অভিষেকের আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমরা আরেকটু পরে বলতেছি। আগে মুস্তাফিজের শুরুটাও বলি। মুস্তাফিজের শুরুটা হলো তো ওই মাশরাফির ক্যাপ্টেন্সিতে। সেটা আরো লিটন যেমন আগে থেকে হাইপ তৈরি করে এসে পরে বরং একটু প্রত্যাশা ধাক্কা খাইছে। কিন্তু মুস্তাফিজেরটা হলো যে মুস্তাফিজ আন্ডার 19 খেলছে, ঠিক আছে, মুস্তাফিজ সম্পর্কে তেমন কেউ কিছু জানতো না, আমরাও জানতাম না। ইন্ডিয়া তো দূরে থাক, দিন দুনিয়ার তেমন কেউই কিছু জানতো না। মাঠে নামলো, পরপর 2 ম্যাচে 5 উইকেট, 6 উইকেট, 11 উইকেট। বিরাট কোহলি, রোহিত শর্মারা খাবি খাচ্ছে। কি কাটার করতেছে, কি স্লোয়ার করতেছে, কি ভেরিয়েশন করতেছে, দিন দুনিয়ার কেউ বুঝতেছে না। মানে রাতারাতি পৃথিবীতে ফিজ একটা মিস্ট্রি বোলার হয়ে গেল, একটা বিস্ময় বোলার হয়ে গেল। এবং পরবর্তী 1-1.5 বছর তো ওই বিষয়টা থাকলো। এই যে দুজনের শুরু একটু ভিন্ন রকম শুরু, কিন্তু দুজনই ওই স্লোগানটা নিয়ে শুরু করলো যে আমরা ভবিষ্যৎ জয় করতে আসছি। সেইটা কেমন, সেই প্রসঙ্গে একটু ওই যে সাকিবের কথাটা বলি। মানে লিটনের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিল সাকিব,
তাই তো, সাকিবই ছিল। যাই হোক, ওই দিন প্রেস কনফারেন্সে সাকিব আসছিল। সাকিবের ওইটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো ক্যাপ্টেনের সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে স্টাডি যোগ্য একটা প্রেস কনফারেন্স। ওই প্রেস কনফারেন্সটায় ওকে ইন্ডিয়ান এক জার্নালিস্ট হিন্দি বলতে বলছিল, সেইটাতে সে যে জবাব দিছিল ওটা নিয়ে আলাদা একটা এপিসোড হইতে পারে। তো যাই হোক, সেটা আরেক সময় বলবো। এটা দুর্দান্ত প্রেস কনফারেন্স ছিল। ওখানে সে দুজন তরুণ ক্রিকেটারকে নিয়ে কথা বলছিল। তার মধ্যে একজন ছিল লিখনকে নিয়ে সে বলছিল যে ওর মিনিমাম 400 টেস্ট উইকেট পাওয়া উচিত। আরেকজন হচ্ছে লিটন সম্পর্কেও বলতেছিল যে আজকে এই যে ছেলেটার অভিষেক হলো লিটন, তার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। লিটন সম্পর্কে সে বললো যে আমি খুবই অবাক হব যদি বাংলাদেশ থেকে নেক্সট নাম্বার 1 লিটন না হয়, এবং যদি সে বিশ্বসেরাদের সঙ্গে, একেবারে সত্যিকারের বিশ্বসেরাদের সঙ্গে বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়ার জন্য কম্পিট করতে না পারে। এখন লিটন সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে নাই, এই জায়গাটায় আসলে আমার আলোচনায় তো আসতেই হতো যে মুস্তাফিজ এবং লিটন যে প্রত্যাশা নিয়ে শুরু করছিল সেটা কি পূরণ করতে পারছে? প্রথমে তাহলে মুস্তাফিজেরটা বলি। মুস্তাফিজের ক্ষেত্রে আমি বলবো যে মুস্তাফিজ ইজ ওকে। আমরা যে যাই বলি, দেখেন, যে যাই বলি, আমাদের তো যেটা হয় যে আমরা যত পাই, মানুষের এটাই বৈশিষ্ট্য, যত পাই তত চাই। ফলে মুস্তাফিজ আরো ভালো হলে আরো খুশি হতাম। কিন্তু মুস্তাফিজের অভিষেকের পর থেকে শর্টার ফরম্যাটে পুরো বিশ্বে মুস্তাফিজের মতো সুন্দর বোলার খুব বেশি আসে নাই, সফল বোলারও খুব বেশি আসে নাই। আপনি যদি উইকেট সংখ্যা বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, এগুলো জাহিন হাসান প্রিন্স নিশ্চয়ই আরো ভালো বলতে পারবে। আমি নিশ্চিত যে স্টার্স তার পক্ষে কথা বলবে যে তার অভিষেকের পর থেকে সারা বিশ্বেই তার মতো সফল বোলার শর্টার ফরম্যাটে খুব একটা আসে নাই। এবং মুস্তাফিজকে নিয়ে একটা গোলমেলে ধারণাও আমরা ছড়ায় দেই বটে যে মুস্তাফিজ দেশের বাইরে ভালো করে না, ফ্ল্যাট উইকেটে ভালো করে না। কিন্তু স্টার্স বলে একটু ভিন্ন কথা। স্টার্স বলে যে তার বরং দেশের চেয়ে দেশের বাইরে পারফরমেন্স ভালো। যাই হোক, মানে মুস্তাফিজ যদি সত্যি সত্যি ফ্ল্যাট উইকেটে ভালো হতো, ব্যাটিং উইকেটেও ভালো হতো, গ্রিপ যে উইকেটে করে না বল সে উইকেটেও দুর্দান্ত করতে পারতো, আমরা আরো খুশি হতাম। মুস্তাফিজ যদি মানে যে কোনো জায়গায় বিভীষিকা হতো, আমরা আরো বেশি খুশি হতাম। কিন্তু মুস্তাফিজ যা করছে এটা আমাদের জন্য কল্পনাতীত। কোন পেসার এই লম্বা সময় ধরে, 10 বছর হয়ে গেল তো, বাংলাদেশ এর আগে 10 বছর ধরে এই লেভেলে সার্ভিস দিয়ে যায় নাই বাংলাদেশকে। মাশরাফি 10 বছরের বেশি খেলছে ক্রিকেট, কিন্তু 10 বছর ধরে তো মাশরাফি হয়ে খেলতে পারে নাই। এটা মাত্র অল্প কিছু কাল খেলছে। 2007-08-এর পরে মাশরাফি আর ছিল না, ওই মাশরাফি ছিল না। ফলে মুস্তাফিজ আমাদের প্রথম পেসার যে আসলে লম্বা সময় ধরে সফলতা এনে দিচ্ছে। ফলে আমি মুস্তাফিজকে আসলে 100-তে 80 দিব। যদি প্রত্যাশা পূরণের কথা বলেন, 100-তে 80 দিব। ওর ক্ষেত্রে ক্রাইসিসটা হচ্ছে ওর ওই প্রথম 2 ম্যাচের পারফরমেন্স। প্রথম 2 ম্যাচে যদি ও 11 উইকেট না নিত, তাহলে ওকে হয়তো আমরা আরেকটু হাইলি রেট করতাম। কারণ কি, প্রথম 2 ম্যাচে 2-0 যদি উইকেট নাম্বার হতো, তাহলে পরে যা করছে এটাকে আমাদের অবিশ্বাস্যই মনে হতো। কিন্তু যেটা হয় যে মানুষের ক্যারেক্টারটাই এরকম, প্রত্যাশার ক্যারেক্টারটা, যে বিহাইন্ড দা ব্রেন আমাদের সবসময় ওই চিন্তাটা থেকে যায় যে ও কেন রোজ 5 উইকেট নেয় না, ও কেন রোজ 6 উইকেট নেয় না। ফলে এইটাকে মুস্তাফিজের অতিক্রম করতে হয়েছে এবং করতে পারে নাই। আসলে কেউ অতিক্রম করতে পারে না। প্রথম ম্যাচে যদি আপনি 5 উইকেট নেন, 6 উইকেট নেন পরপর 2 ম্যাচে, ওটাকে অতিক্রম করা যায় না। রোজ তো আর আপনি এটা পারবেন না। এখন লিটনের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। লিটনের ক্ষেত্রে সাকিবের কথা তো বললামই, যে সাকিব বলছিল যে তার বিশ্ব সেরাদের সঙ্গে ফাইট করা উচিত, তার 1 নম্বর ব্যাটসম্যান হওয়া উচিত বিশ্বের র্যাঙ্কিং এর দিক থেকে। এই জায়গাগুলো লিটন পূরণ করতে পারে নাই। এটা কোনোভাবেই মুস্তাফিজের মতো গ্রেস দিয়েও আমি বলতে পারবো না যে ওরা 80 দিচ্ছি, ওরা 50 দেওয়াও কঠিন হবে। ওর প্রতি যে প্রত্যাশাটা ছিল, সেক্ষেত্রে ওকে 50 দেওয়াও কঠিন হবে। কিন্তু যদি আপনি ওইগুলো বাদ দিয়ে দেন, যে সব কথাবার্তা বাদ দিয়ে দেন, লিটনের নামের পাশ থেকে আপনি লিটনকে নিয়ে লিটনের অভিষেকের আগে, লিটনের অভিষেকের পরে, সে যখনই একটা সেঞ্চুরি করে তখনই রবিচন্দ্রন অশ্বিন, নাসির হোসেন বা ধরেন হর্ষ বগলে, এরা যে মাপের কথাবার্তা বলেন, এগুলো সব ভুলে যান। যে না, লিটনকে কেউ বিশ্বসেরা বলে রেট করে না। তাহলে আপনি দেখবেন বাংলাদেশের জন্য কিন্তু লিটন দুর্দান্ত পারফরমার। শুধু যেসব ফরম্যাটে সে রেগুলার খেলতেছে, টেস্ট, টি-20, এই দুইটা জায়গায় তো টি-20 তো সে সর্বোচ্চ রান স্কোরার। টেস্টে সে যে পজিশনে খেলে সে পজিশনে খেলেও সে বাংলাদেশের গত কয়েক বছরের সেরা ব্যাটসম্যান। ওয়ান ডেতে সে কেন রেগুলার খেলে না, এটা আমার কাছে একটু রহস্য মনে হয়। তার আসলে 3 ফরম্যাটই খেলা উচিত। ওয়ান ডেতেও সে দুর্দান্ত ব্যাটসম্যান। আমি মনে করি লিটন বাংলাদেশের পার্সপেক্টিভে অবশ্যই আশরাফুল বা এই ঘরানার মানে ওই লেভেলে উঠতে পারে নাই,
কিন্তু ওই আশরাফুলের মতোই তাকে দেখতে হবে, যে আশরাফুলের নামের পাশ থেকে যদি সব বিশেষণ বাদ দিয়ে দেন তাহলে দেখবেন আশরাফুল দুর্দান্ত ব্যাটসম্যান। আপনার ওই 22 এভারেজ দেখে বিশ্বাস হবে না, কিন্তু ওইটা যথেষ্ট। লিটনের এভারেজ তো তার চেয়ে অনেক ভালো, লিটন যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে গেছে, কিন্তু সেটা মিডিওকরি হয়ে থাকলো। সেটার জন্য আমার অনেক সাইকো অ্যানালিসিস আছে, যেগুলো আমি পার্সোনালি মনে করি দায়ী, মানে অন্য কারোর সাইকো অ্যানালিসিস না, এটা আসলে লিটনেরই সাইকো অ্যানালিসিস করা উচিত, যে লিটন কি কারণে পারে নাই। স্টিল তো সময় শেষ হয়ে যায় না, আরো 4-5 বছর সময় লিটনের সামনে আছে। 4-5 বছর সুপার পাওয়ার দেখাইলে তো একটা লোকের পক্ষে বিশ্বসেরা সম্ভব না হলেও ওই সেরাদের কাছাকাছি যাওয়া সম্ভব। তারপরেও লিটনের যেটা মূল ক্রাইসিস হচ্ছে আমার ধারণা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার, ব্যারিয়ার না, সাইকোলজিক্যাল একটা বিরক্তি। সেটা হচ্ছে আমি ওরে প্রথম দিন থেকে যখন দেখি তখন ওরে দেখি যে অসন্তোষ, একটা পর্যায় পর্যন্ত অসন্তোষ পারফর্মারদের উন্নতি ঘটায়। অসন্তোষ তো আপনার থাকতেই হবে, অতৃপ্তি থাকতেই হবে, যে না আমি যা করছি এটাতে হবে না, আরো ভালো করতে হবে। কিন্তু ওর অসন্তোষটা আমার কাছে মনে হচ্ছে, আমি এটা নিয়ে ওর সঙ্গে কোনোদিন কথা বলার সুযোগ পাই নাই, আমি সুযোগ পেলে আমি অবশ্যই এটা নিয়ে ওর সঙ্গে দীর্ঘ আলাপ করতে চাই, যে ওর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে ও যখনই রান করতে পারে না তখনই মানে পাবলিক কি প্রেসারে ফেলবে ওরে, ও নিজে নিজের প্রেসারে ফেলে এবং নিজে নিজের উপরে বিরক্ত হয়। আমার ধারণা উঠতে বসতে একটা সময় পর্যন্ত, অন্তত বিয়ের আগ পর্যন্ত ওর যে কথাবার্তা দেখতাম আমি, ওর যে অ্যাপ্রোচ দেখতাম, তাতে আমার মনে হতো ও উঠতে বসতে লিটনকে গালি দেয়। লিটনকে অন্য কারো গালি দিতে হতো না, ও নিজেই নিজেকে গালি দিত, নিজেই নিজের উপরে বিরক্ত ছিল যে ভাই আমি আসছি বাবর আজম বিরাট কোহলিদের সঙ্গে ফাইট করতে, আমি কি করতেছি, এটা কেন রান হচ্ছে না, কেন রান হচ্ছে না। মানে ওর এই অ্যাটিটিউড পরিষ্কার ওর ভিতর থেকে ফুটে বেরোতো। এবং সেই জিনিসটা আবার কি হয়, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে চক্রাকারে বাড়তে থাকে, চক্রাকারে বাড়তে থাকে। আপনি একবার ব্যর্থ হবেন, ব্যর্থ হয়ে নিজের উপরে বিরক্ত হবেন, আরো ব্যর্থ হবেন, ব্যর্থ হবেন, আরো ব্যর্থ হবেন। এই যে চক্রটা, এই চক্রটা আমার ধারণা ওরে খুব বিপদে ফেলে দিছিল। এখনো বিপদ থেকে পুরোপুরি বের হয়ে আসছে কিনা আমি জানি না, তবে আগের চেয়ে অনেক সাবলীল মনে হয় তার। সম্ভবত সে ওইটা মেনে নিতে পারছে যে এটা হয়। কেউ কেউ প্রতিভা থাকা সত্ত্বেও সমস্ত সিস্টেমের কারণে রান করতে পারে না। আরেকটা ব্যাপার লিটনের ক্ষেত্রে ঘটছে, যেটা বাংলাদেশের অনেকগুলো প্রতিভাবান ব্যাটসম্যানের ক্ষেত্রে ঘটছে, সেটা হচ্ছে ওভার কোচিং বা কোচদের পণ্ডিতি করা। লিটনকে একমাত্র নীল ম্যাকেঞ্জি ছাড়া কোনো কোচ বুঝতে পারে নাই। এটা শুধু লিটনের ক্ষেত্রে না, আমাদের এখানে ব্যাটসম্যান বোলার সবাইকে দুজন মাত্র কোচ, একজন হেড কোচ হাতুরু সিং এ, আর একজন ব্যাটিং কোচ হচ্ছে নীল ম্যাকেঞ্জি, আর বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড। এছাড়া সবাই এখানে এসে পণ্ডিতি করার চেষ্টা করে। এই ছোট দলগুলো পেলে সব বিদেশি কোচের এটা একটা প্রধান কাজ হয়, যে ও যেহেতু রান পাচ্ছে না ওখানে পণ্ডিতি করো, ওর ব্যাটিং কারেকশন করো। এটা তো সবচেয়ে বড় শিকার হয়েছে সৌম্য। সৌম্যর জীবনে যদি কোচ না থাকতো, আর সৌম্যর জীবনে যদি এই নোংরা উইকেট না থাকতো, সৌম্যর নামও বিশ্ব সেরাদের তালিকায় থাকতো। আশরাফুলও এটার প্রচুর শিকার হয়েছে। বাংলাদেশে বহু তারকা ব্যাটসম্যান, বহু পটেনশিয়াল ব্যাটসম্যান এই কোচদের পণ্ডিতির ঠেলা শেষ হয়েছে। লিটনের ক্ষেত্রে সেটাও একটা রোল প্লে করছে, যে কোনো কোচ ওরে স্বস্তি দিতে পারে নাই, কোনো কোচ ওরে বলতে পারে নাই যে তুমি বেস্ট, তুমি যা খেলবে ওইটাই বেস্ট, তুমি 20 রান ইনিংস খেললেও বেস্ট, ওইটা কেউ বলতে পারে নাই। ওইটা একটা ক্রাইসিস ছিল। আর একটা হচ্ছে নিজের উপরে বিরক্তি। যাই হোক, এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে এইটা আমাদের মেনে নিতে হবে, যে প্রবল প্রত্যাশার পরেও এই দুটো ছেলে আসলে ওই প্রজন্ম থেকে উঠে আসা আসলে ওই দুটো মাত্র প্রতিনিধি। সেইটা যে মানেই হোক ওটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের এটাই গ্রহণ করতে হবে। আমাদের আসলে তো এর চেয়ে উপরে যাওয়ার এই মুহূর্তে উপায় নাই। ফলে আমাদের মানতে হবে যে ওই প্রজন্ম থেকে এই দুটো বন্ধু উঠে আসে। এই দুটো বন্ধু উঠে এসে যেটুকু পারছে যার যার জায়গা দখল করছে। দেখেন টি-20 ক্রিকেটে তো দুজনে এখন নাম্বার ওয়ান। দুজনে, একজন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং একজন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এবং কি কাকতালীয় ব্যাপার দেখেন, সেই কাজটা করলো তারা অল্প কয়েকদিনের ব্যবধানে, 2-3 দিনের ব্যবধানে করলো, দুজনই সাকিবকে টপকালো। একটা সময় পর্যন্ত তো আমাদের সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট দুটোই ছিল সাকিবের। তারপরে ওরা দুইজন সাকিবকে টপকায় ফেললো। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি যেটা ফিল করি যে সাকিব এটার জন্য খুব প্রাউড ফিল করে। কারণ ওই যে লিটনকে নিয়ে আশাবাদ, মুস্তাফিজকে নিয়েও ও খুব আশাবাদী ছিল। আমি একটা জিনিস বলি, আপনারা অনেকে বিস্মিত হন দূর থেকে দেখে যে সাকিব খুব অ্যারোগ্যান্ট, হয়তো বাচ্চাদের সঙ্গে ঠিক মতো মেশে না। আমি সবসময় বলি যে এই যে সব রাজনৈতিক ঝামেলা, ব্যবসায়িক ঝামেলা, আরো জীবনটা জটিল যদি না করতো, সাকিব যদি স্বাভাবিকভাবে অবসর নিতে পারতো, তাহলে সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট গ্রুমার হতো। সাকিব কোচ না, সাকিব মেন্টরও না, সাকিব ম্যানেজারও না,
সাকিবের হাতে আপনি সাকিবকে শুধু ড্রেসিং রুমে রাখবেন বা এই শেরে বাংলার আশেপাশে রাখবেন, ও যে কত বড় গ্রুমার, যারা টিনেজ ক্রিকেটার, যারা ওই যে ট্রানজিশনটা পার হচ্ছে, ওদের কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে হয়, এই জিনিসটা সাকিবের চেয়ে খুব কম লোকে জানে। একদিকে যে লিটন সম্পর্কে তার উচ্চাসার কথা তো বলছি, যখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেল, ওরে হায়দ্রাবাদে স্বাভাবিক করার জন্য, হায়দ্রাবাদের পরিবেশে যাতে ও মানায় নিতে পারে, ওখানে যাতে ওর লাইফটা ইজি হয়, সেই জন্য সাকিব অনেক কাজ করছে, আনঅফিসিয়ালি অনেক কিছু করছে। এবং মুস্তাফিজকে দিনের পর দিন, যখনই মুস্তাফিজের টিম কলকাতায় আসছে নিজের হোটেলে এনে, আবার ও ওদিকে গেলে ও গিয়ে মুস্তাফিজদের নিজের রুমে এনে ওইভাবে রাখছে যাতে ও ওইটা ফিল করে যে না, বড় ভাই আছে উপরে। ওই মাথায় হাত রেখেই সাকিব এদের বড় করছে, সেটা একটা বড় প্রাপ্তি। ফলে সাকিব নিশ্চয়ই এদের দুইজনের এই অর্জনে, যে কারো কাছে এই রেকর্ডটা হারাইলে সে যত আনন্দ পেত তার চেয়ে বেশি আনন্দ পাবে এই দুজনের ক্ষেত্রে। তো শেষ পর্যন্ত ওইটাই আমাদের মেনে নিতে হবে যে এই যে সেই বন্ধু, দুই বন্ধু, ছোটবেলার দুই বন্ধু, আমার মুস্তাফিজ, আমার লিটন, এই দুই আমার আমার মিলেই আসলে এখন আমাদের প্রতীক হয়ে আছে। এই দুজনে ব্যাপারটা যেন না আটকায়। একবার আমরা দুজনে আটকায়, পাঁচজনে আটকায় ভুল করছি, সেটা আর করা যাবে না। এখন আমরা চাই যে মুস্তাফিজ থাকবে, লিটন থাকবে, পুরো টিমটাই থাকবে, 11 জন, 15 জন, 28 জন, যে পুল হবে সেই পুলে সবাই একই রকম গুরুত্ব পাবে এবং সবাই মিলেই তারকা, সবাই আমাদের বন্ধু হবে, ওরা ওরা ওদের বন্ধু হবে। সবার জন্য শুভেচ্ছা থাকলো, বিশেষ করে লিটন আর মুস্তাফিজ, তাদের জন্য একটু স্পেশাল ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন।